মুক্তিযোদ্ধার সাথে সবচেয়ে বড় বেইমানি করেছে ৭২-এর সংবিধান। অনেকে অবাক হবেন কথাটা শুনে, এটা আসলে বাস্তবতা এটাই। মুক্তিযোদ্ধারা চেয়েছিল কি, সাম্য, মানবিক এবং সুশাসন, একটা কল্যাণময় রাষ্ট্র। কিন্তু আমরা দেখলাম যে আমাদের গাড়ি চাপানো হলো ধর্মনিরপেক্ষ, বাঙালি জাতীয়তাবাদ এবং আরও অনেক কিছু। পুরোটাই সিস্টেমটাকে ডাইভার্ট করে দেওয়া হলো। বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, পুরো এই প্রক্রিয়াটাই ইন্ডিয়া থেকে নিয়ে আসা। এখানে পুরোটাই ইন্ডিয়ার গেম খেলেছে এইভাবে যে আমরা ইন্ডিয়া পুরো ছায়া হয়ে থাকবে এখানে। আপনারা দেখুন মুক্তিযুদ্ধ হয়েছে কেন? যে তারা আমাদের পরে অবিচার করেছে, আমরা সুশাসন চাই। তারা আমাদের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, আমরা যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ যে জিতেছিল, সেখানে আমাদের পরে ন্যায় বিচার করা হয়নি, এই জন্যেই সেখানে ধোঁকাবাজি করা হয়েছে, এই জন্যেই কিন্তু আন্দোলন হয়েছে। তার কারণ হচ্ছে, তার মানে হচ্ছে যে ৭১ পরে যে নতুন বাংলাদেশ আসবে, সেখানে সর্বপ্রথম আমরা ভোট প্রয়োগ নির্দ্বিধায় করতে পারবো। কিন্তু ৭৩ সালে আমরা প্রথমে দেখি ভোট ডাকাতি। তাহলে কি মুক্তিযোদ্ধা কি হলো এখানে? মুক্তিযোদ্ধার সাথে ৭২ সংবিধান কি বেইমানি করলো না? শেখ মুজিব যখন সব দলকে নিষিদ্ধ করে, সব দলকে নিষিদ্ধ করে, তারপরে সব পত্রিকাকে নিষিদ্ধ করে 4টে পত্রিকা রাখলেন, আর দল রাখলেন একটা কি, বাকশাল। এটা কি স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে টানারা কান্নাকাটি করেন, আসলেই এবার পরবর্তী আসেন তো, এইখানে আমরা বাঙালি না বাংলাদেশি। বাঙালি আর বাংলাদেশের ভিতরে অনেক ডিফারেন্স আছে। বাঙালি কালচারটা আসবে কলকাতা থেকে, আর আমরা আসবে বাংলাদেশ থেকে। এই জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা স্টাডি করেছিল যে আমাদেরকে আমরা বাঙালি জাতীয়বাদ না, আমরা বাংলাদেশি জাতীয়বাদ। এই জন্যে তিনি এই সংবিধানে এটা সংযোজন করেছিল। আর একটা কথা হচ্ছে, সংবিধানে গণভোট নেই কেন? কোন তো এই ৭২ সংবিধানে গণভোট নেই কেন? ৭২ সংবিধানে আছে 2/3 মেজরিটি, 1/3 অংশ যদি সে সিট পায়, সে তার নিজের মতো আইন তৈরি করতে পারবে। ইন্ডিয়ার মেন ফ্যাক্টরটা আছে এইখানে। আমি বলি আজকে শোনেন, যে ইন্ডিয়া একটা দলকে ধরবে, সেই দলকে মেজরিটি দেওয়া হবে। যে মনে করেন বর্তমানে যেমন 200-র উপরে গেলে সে মেজরিটি পেয়ে যাচ্ছে একা সংসদে আইন পাস করার জন্য। তো ইন্ডিয়ায় ঠিক এমনভাবেই খেলা করবে যে একটা দলকে সে টার্গেট করবে, 2/3 মেজরিটি তাকে দেবে, আর তাকে দ্বারা আইন পাস করবে। এইবার আইন পাস করে ইন্ডিয়ার যতগুলো মনের বাসনা আছে সে পূরণ করবে। যেমন বিগত 17 বছরে আপনার শেখ হাসিনা করে গেছে। 2009 সালে যে নির্বাচনটা আসছিল 260টা সিট নিয়ে, ওটা পুরোটাই প্ল্যানিং ছিল ইন্ডিয়ার, যে শেখ হাসিনা এবার ক্ষমতায় আসবে, সংবিধান পাল্টাবে, আমাদের অনুযায়ী কাজ করবে। সেই সংবিধানের প্রথম আঘাত ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটা 2011 সালে শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছিল। ওইটাই ছিল হচ্ছে। তারপরে দেখুন যত ট্রানজিট, আপনার বন্দর বলেন, ট্রানজিট বলেন, রেল লাইন বলেন, বাণিজ্য বলেন, সব কিছু ইন্ডিয়া থেকে। এমনকি আমরা প্রতিরক্ষা যে সরঞ্জাম, সেটাও ইন্ডিয়ার কথা মতো আমাদেরকে কিনতে হবে। সেই হিসাবেই তারা এই আওয়ামী লীগকে বিগত 17 বছরে প্রচলিত করেছে। একটা জিনিস বলছেন, যদি আজকে গণভোট এই ৭২ সংবিধানে থাকতো, তাহলে কিন্তু শেখ হাসিনাকে পালাতে হতো না। যখন 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই দলে মারামারি হচ্ছিল, তখন যদি গণভোট থাকতো, যে দুই দলই একটা গণভোটের আয়োজন করে পাবলিকের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে রায় নিয়ে ওইটা নিষ্পত্তি কিন্তু ওইখানেই হয়ে যেত। কিন্তু গণভোটের তো সিস্টেম নাই। আর গণভোটের সিস্টেম নাই এই কারণে, যে গণভোটের যদি সিস্টেম হয়, তো ইন্ডিয়া যে দলের পরে পড়বে, ওই দল যা চাইবে গণভোট সেটা আটকে দেবে। আর সেইখানে হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। আজকে আমরা বলি যে এই যে ৭২ সংবিধান নিয়ে যারা টানাটানি করছেন, ৭২ সংবিধান আসলেই বিস্তারিত ঘেটে দেখবেন পুরো ইন্ডিয়ার থেকে তৈরি। আজকে দেখেন ৭২ সংবিধান দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রচুর পরিমাণে দেওয়া আছে। তার কারণ ওই যে প্রধানমন্ত্রী তার দলকে কন্ট্রোল করবে, প্রধানমন্ত্রীর ওপরে কেউ কথা বলবে না, আর প্রধানমন্ত্রীর
তার কথা বাস্তবায়ন করবে। এইটাই হচ্ছে ৭২ সংবিধানের পুরো চক্রভিউ। এখন কথা হচ্ছে যে জুলাই সনদের সাথে এর ফাইটিংটা কেন? ফাইটিংটা এটাই আসছে, জুলাই সনদ বলছে যে একজন ১০ বছরের ওপরে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর বর্তমান সংবিধান বলছে কি, যে এমন কোনো লিমিটই নাই। এখন কথা বলেন, যদি ১০ বছরের পরে বা দুই মেয়াদের পরে যদি কেউ প্রধানমন্ত্রী না থাকে, এই সংবিধান যদি চালু হয়, তারেক রহমান কি মেনে নেবে? কখনো মেনে নেবে না। আমি নিজে মেনে নেব না। যখন দেখবো যে আমি দুইবারের আমি যখন দেখবো যে আমার আজীবন আমি প্রধানমন্ত্রী থাকতে পারবো, তখন আমি তো ওইটাই চাইবো না, যে ওই আইনই তো চাইবো না আমি, যে আমি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবো না। কনফ্লিক্টটা এইখানেই। দ্বিতীয়ত আসেন যে 2/3 মেজরিটি দিয়ে যখন আমি নিজের আইন তৈরি করব, আইন নিজে বানাবো, তখন আমার তো 2 কক্ষ বিশিষ্ট আমি সংসদ মানব না। তার কারণ আমি যখন একাই আমার এই সংবিধান আইন পাশ করতে পারবো, তখন তো আমার ওই কারোর কাছে ধর্ণা দেওয়ার দরকার নেই যে 2 কক্ষ বাছাই করবে, তারপরে আমার এটা গ্রান্টেড করবে। আমি তো জীবনেও করবো না এটা। আরেকটা পয়েন্ট আছে, বিচারপতি নিয়োগ। বিচারপতি নিয়োগ জুলাই সনদ কি বলছে? জুলাই সনদ বলছে যে বিচারপতিদের ভিতরে নির্বাচনের মাধ্যমে ওইটা বিচারপতি নিয়োগ হবে। কিন্তু বর্তমান সংবিধানে কি আছে? নিজের দলের লোকের ঢুকানো যাবে, ওই যে পুরনো সিস্টেম আর কি। এইটা গেল। এবার আসেন ওই রাষ্ট্রপতি এবং আপনার প্রধানমন্ত্রীর, জুলাই সনদ বলছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য থাকবে, যাতে একজন দানব না হয়ে ওঠে শেখ হাসিনার মতো। কিন্তু বর্তমান সংবিধান কি করছে? ওই প্রধানমন্ত্রীর যে 4-5টা ক্ষমতা একবারেই, ওই সিস্টেমটাই থাকবে। এইখানে একটা জিনিস বোঝেন, তাইলে কোনো শুধু বিএনপি না, কিন্তু আমি বিএনপিকেই বলছি না, যে এখানে যদি আওয়ামী লীগরে বসান, জামাতরে বসান, তারাও একই কাজ করবে। যে ওই এখানে বিএনপির জন্য একটা বড় কনফ্লিক্ট হয়ে দাঁড়িয়েছে, এখন বড় টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে জুলাই সনদ যদি বিএনপি বাস্তবায়ন না করে, জনগণ ছাড়বে না। আর যদি জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করে, তো ইন্ডিয়া ছাড়বে না। ব্যাপারটা বুঝতেছেন? তার কারণ বিএনপির প্রথম সারির বহুত লোক এমন আছে যে ইন্ডিয়ার হয়ে কাজ করে। এটা বিএনপির একজন নেতা সেদিন প্রকাশ্যে বলল। এইটাই বাস্তবতা, আর এটাই হয়ে আসছে। এই জন্যে তারা জুলাই সনদকে যতদূর সম্ভব তারা এটা ইগনোর করবে। আর এটাই সামনে দেশে বড় একটা বিপজ্জনক হয়তো কিছু ঘটতে যাচ্ছে। তার কারণ এইখানে একটা জিনিস বোঝেন, যে এই যে জুলাই সনদ যখন বিএনপি মানছে না, তখন বিরোধী দল তার মনে করেন যে তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন এটা যদি রাজপথে গড়ায়, সেখানে যদি বিশৃঙ্খলা হয়, ওইখানে সুযোগ নেবে আওয়ামী লীগ, তার ভিতরে ঢুকে বিশৃঙ্খলা বলে দেশে একটা অন্যরকম সৃষ্টি তৈরি করবে। করার পরে আপনার মনে করেন যে তৃতীয় শক্তি কোনো আসুক, সে কথার কথা, যে তাকে ইন্ডিয়ার তো অকার বসানো আছে, সে যদি ক্ষমতা নেয়, বিএনপির আম যাবে, আর জামাত আর বিএনপির ছালা যাবে। সোজা কথা। এই জন্য বলি, আপনারা এই সরকারি দল এবং রাজনৈতিক দল, আপনারা এখনো মিলে সিদ্ধান্ত করুন, একটা ফাইসালা আসুন, নাহলে কিন্তু দেশের ক্ষতিটা আপনারা নিজেরা তো বিপদে পড়বেন এবং দেশের ক্ষতিটা ডেকে আনবেন। এত সময় সবার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, শেয়ার করার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।